আজকে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের সীমাগত অবস্থান জানব। এই টোটাল মহাদেশ এর উত্তরগত সীমা অনুযায়ী বইতে যা ডেটা দেওয়া রয়েছে তার সঙ্গে সম্পূর্ণ মিল খাবে না, তবে প্রায় মিল খেয়ে যাবে। তোমরা একটু বই খুলে দেখে নেবে সীমা কত কি দেওয়া রয়েছে। আমরা এখানে ছবিতেই জাস্ট দেখে নিচ্ছি। এখানে একদম উত্তরতম যে সীমাটা, মোটামুটি বলা যায় এই অংশটা। তো আমরা এই দ্বীপটাকে জুম করে নিচ্ছি, নিয়ে একদম উত্তরের এখানে আমরা পয়েন্ট করলাম। দেখো এই নিচে এই জায়গাটায় সীমা দেওয়া রয়েছে। দেখো 12 ডিগ্রি 37 মিনিট 17 সেকেন্ড উত্তর, আর এটা পশ্চিমগত সীমা, মানে এই যে জায়গাটা আমি পয়েন্ট করেছি সেই ঠিক সেই জায়গার অবস্থান, অক্ষাংশগত ও দ্রাঘিমাগত অবস্থানটা এখানে দেওয়া হয়েছে। আমাদের যেহেতু শুধুমাত্র উত্তরগত যে মানে উত্তরের যে সীমাটা, উত্তর দিকে মানে অক্ষাংশগত সীমা, সেটাই জানবো দ্রাঘিমার দেয়। তাহলে উত্তরে বিস্তৃত 12 ডিগ্রি 37-38 পর্যন্ত। বই তো এরকমই কিছু একটা দেওয়া থাকবে। চলো আমরা এবার দক্ষিণে যাই। দক্ষিণে একদম দক্ষিণ সীমা, যাকে হর্ন অন্তরীপ বলা হয়, এই যে এই অংশ। তো এর যে দক্ষিণতম অংশ, এখানে যদি আমরা পয়েন্ট করি, এই 55-58 এর আশেপাশেই বইতে থাকবে আশা করি। তাহলে 55 ডিগ্রি 58 মিনিট 55 সেকেন্ড দক্ষিণ হচ্ছে এর দক্ষিণ সীমা, আর উত্তর সীমা 12 ডিগ্রি 37-38 যা দেখলাম। বইতে যেটা রয়েছে সেটাই মুখস্থ করবে। ওকে, তাহলে এটা গেল উত্তরগত সীমা 12 ডিগ্রি 37 পর্যন্ত দেখলাম, আর দক্ষিণ সীমা 55 ডিগ্রি 58 মিনিট। চলো এবার পশ্চিমে যা রয়েছে, সবচেয়ে পশ্চিমতম অংশ তো এটুকুই মনে হচ্ছে। দেখা যাক কোনটার বেশি। এখানে দিয়ে দেখি 80 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা, এটায় 80 ডিগ্রি 27। চলো জুম করে দেখি এখানে কত দেখায়। 81-16, এটা 81-14, মোটামুটি এই জায়গায় 81-16-17 সামথিং একটা এখানকার সীমা। আমরা এবার দক্ষিণে চলে যাই। এটা গেল পশ্চিম দিকের সীমা। এবার পূর্ব দিকের সীমায় আসি। পূর্বের সীমা এখানে যা দেখা যাচ্ছে 35 ডিগ্রি 23 মিনিট পশ্চিম দেখছি। চৌত্রিশ ডিগ্রি 50 মতো, 49-50, ওই এই ঠিক আছে, 34 সামথিং বা প্রায় 35 এইরকম। বই থেকে এগুলো মিলিয়ে নেবে। তো এই হচ্ছে মোটমাট সীমা। এইবার উপরের দিকে কি রয়েছে? এদিকে রয়েছে একদম উত্তরে রয়েছে কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশ। এটা উত্তর আমেরিকা মহাদেশ, আমরা আগেই পড়েছি উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। এই মহাদেশেরই একটা বেশ অংশ হচ্ছে গ্রিনল্যান্ড। আচ্ছা চলো আমরা দেখি। তাহলে উপরে সাগর বলতে রয়েছে এই যে ক্যারিবিয়ান সি বা ক্যারিবিয়ান সমুদ্র বা সাগর। এই হচ্ছে পানামা দেশ। পানামা দেশের মাঝ বরাবর এই বরাবরই রয়েছে পানামা যোজক। এই বরাবর পানামা যোজক রয়েছে। পানামা যোজক সম্পর্কে আমরা আগেই পড়েছি। পানামা খাল, পানামা যোজক, আর এই দক্ষিণতম অংশ হর্ন অন্তরীপ, এই পর্যন্তই হচ্ছে সীমা। তাহলে এখানে ক্যারিবিয়ান সাগর রয়েছে উত্তরে, এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, মানে এই উপরের দিকে উত্তর আটলান্টিক মহাসাগরের কিছুটা অংশ, আর দক্ষিণের এপাশে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অংশ।
আর এপাশে যেটা রয়েছে, এপাশে রয়েছে বিস্তীর্ণ প্রশান্ত মহাসাগর বা দক্ষিণ প্রশান্ত মহাসাগর, এরকম উল্লেখ করা যেতে পারে। আর নিচের এই অংশটাকে কোনটা, কুমেরু হবে না সুমেরু হবে? কুমেরু মহাসাগর। তাহলে এই টোটাল হচ্ছে মহাসাগরগত সীমা। বইয়ের থেকে একটু দেখে নেবে বইতে কি কি উল্লেখ করা রয়েছে, তাহলে আমরা অক্ষাংশগত আর অবস্থানগত সীমা এটুকু জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা প্রধান নদী জানি। প্রধান নদী হলো আমাজন। এই দেখো, সারা দেশের মধ্যে এই জায়গা দিয়ে একটা নদী, বুঝতে পারছো? এই যে এই বরাবর, এই যে বরাবর পয়েন্টার রয়েছে, এই বরাবর এই যে নদীটা রয়েছে, এটাই হচ্ছে আমাজন নদী। তাহলে এই বরাবরের নদীটা হলো আমাজন নদী। তাহলে আমাজন নদী এসে পড়েছে এখানেই, আটলান্টিক মহাসাগরে। তো এই হচ্ছে টোটাল এই মহাদেশের বৃহত্তম নদী এবং সারা পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। দীর্ঘতম ছিল নীলনদ। এগুলো দিয়ে শর্ট কোশ্চেন দেয়, যখন দীর্ঘতম আসবে তখন হবে নীলনদ, বৃহত্তম দিলে আমাজন হবে। আর উচ্চতম যে পর্বতশৃঙ্গ সেটা হবে অ্যাকনকাগুয়া। দেখছি অ্যাকনকাগুয়া কোথায় অবস্থিত। আচ্ছা, যেখানে যাচ্ছে ফোকাস কর। এই হচ্ছে অ্যাকনকাগুয়ার হচ্ছে চূড়া, বোঝা যাচ্ছে? তাহলে আশপাশের অবস্থা কিরকম? এই হচ্ছে অ্যাকনকাগুয়া, টোটাল হচ্ছে এই পর্বতশ্রেণীর এখানে অবস্থিত অ্যাকনকাগুয়া, এই মহাদেশের উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে। আর টোটাল এই মহাদেশের পর্বতশ্রেণী যেটা রয়েছে সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা বা আন্দিজ পর্বতশ্রেণী, যেটা কিন্তু টোটাল সারা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। পৃথিবীর বৃহত্তম পর্বতমালা বা পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় পর্বতমালা, আর দীর্ঘতম যদি বলা হয় সেটা হচ্ছে আন্দিজ। তোমরা পড়েছিলে যে আগে উত্তর আমেরিকায় যে রকি পর্বতমালা রয়েছে এই বরাবর ছিল, এই মাঝখান বরাবর এবং উত্তর থেকে এই পর্যন্ত। তো সেটা সৃষ্টি হয়েছিল এপাশের এই বিস্তীর্ণ প্রশান্ত মহাসাগরীয় পাত, তার সঙ্গে এই মহাদেশীয় পাতের সংঘর্ষের সৃষ্টি হয়েছিল এই মাঝখানের পর্বতমালা। এক্ষেত্রেও সেম হয়েছে, এখানে মহাদেশীয় পাত আর এপাশে বিস্তীর্ণ মহাসাগরীয় পাত, এর সংঘর্ষের সৃষ্টি হয়েছে এই পর্বতমালা। পুরো এই সাইড বরাবর একদম উত্তরে এই প্রান্ত থেকে শুরু করে এই একদম শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই টোটাল পর্বতমালা, তাই এটাকে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা বলা হয়। আর এখানেই রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। চলো দেখছি অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল ওয়াটারফল, চলো। কোন জায়গায় অ্যাঞ্জেল অবস্থিত দেখতে পাচ্ছ? এই অ্যাঞ্জেল হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এই প্রায় মালভূমি অঞ্চলের মতো অবস্থিত, পার্বত্য বা মালভূমি অঞ্চলে এই উপর থেকেই নিচে গিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? এখানে ইমেজটা দেখা যাচ্ছে কিছুটা। চলো আমরা ডাইমেনশনটা আর একটু ঠিক করে নিই। এই হচ্ছে উপরের থেকে নিচে এসে পড়েছে নদী। এই নদী এসে এখান থেকে এই উপর থেকে নিচে এসে পড়েছে। বলছে এখান থেকে জল পড়ে না, বাষ্প পড়ে হিসেব মতো। মানে জল এত দ্রুত গতিতে পড়তে পড়তে বাষ্পে পরিণত হয়ে যায়, এত উঁচু থেকে পড়তে পড়তে বাষ্পে পরিণত হয়ে যায়। যাই হোক, মোটামুটি অ্যাঞ্জেল জলপ্রপাতের ইমেজও দেখা গেল। এভাবে উপর থেকে এসে নিচে পড়েছে, যেটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। ওকে,
আর এখানে রয়েছে প্রাচীনতম একটা সভ্যতা, যার নাম মায়া সভ্যতা। মায়া সভ্যতা বলতে ওখানে সভ্যতাটা অনেকটা প্রাচীন ছিল ঠিকই, কিন্তু ওখানকার মানুষজন অনেক উন্নত ছিল অতি প্রাচীনকালেও। তারা দিন গণনা করতে পারতো, তারা মহাকাশের বিভিন্ন জ্যোতিষ যে সমস্ত বিষয়গুলো, তারা নক্ষত্র সম্পর্কে অনেক বেশি জ্ঞানী ছিল। কিন্তু ওই সভ্যতাও ধ্বংস হয়ে গেছিলো। সেগুলো ইতিহাস বা ইউটিউবে যদি ভিডিও দেখো অল্প কিছু জেনে যাবে। মায়া সভ্যতা নিয়ে এমনি ডিটেলস এখানে কিছু দেওয়া নেই। আর পৃথিবীর উচ্চতম হ্রদ যেটা টিটিকাকা, সেটা ওই পার্বত্য অঞ্চলে অবস্থিত। চলো দেখছি টিটিকাকা। এই হচ্ছে টিটিকাকা লেক। কোথায় দূর থেকে দেখে নেওয়া যাক। এই জায়গায় ম্যাপে ভালোভাবেই বুঝতে পারবে, ঠিক পার্বত্য অঞ্চলের ঠিক মাঝখানে অবস্থিত টিটিকাকা লেক। এটা হচ্ছে এই অঞ্চলের উচ্চতম হ্রদ। ওকে, আর এখানে বলার মতো এবার লাতিন আমেরিকা সম্পর্কে জানবো। এই মাঝখানের এই টোটাল যে অঞ্চলটা, অর্থাৎ এই উত্তর আমেরিকার দক্ষিণ অংশ, এইদিকে মেক্সিকো শুরু করে এদিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এদিকে এই পানামা রয়েছে, এদিকে হচ্ছে উপরের দিকে কলম্বিয়া টলম্বিয়া, এই সমস্ত দেশ, ভেনিজুয়েলা, এই সমস্ত দেশ নিয়ে রয়েছে। টোটাল এই অঞ্চলটাকে বলা হয় লাতিন আমেরিকা। লাতিন শব্দ এসছে ল্যাটিন থেকে। ল্যাটিন হচ্ছে একটা প্রাচীন ভাষা, যে ভাষা সম্পর্কে তোমরা আগেও অল্প স্বল্প শুনেছ। এই শব্দ এসছে ওই ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ এই। তো এইরকম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচলিত ছিল প্রাচীন ল্যাটিন ভাষা। কিভাবে প্রচলিত ছিল? কারণ ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাসেই আমরা জানতে পারবো যে বিভিন্ন অঞ্চলে ইংরেজদের উপনিবেশ ছিল। মানে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ইংরেজদেরই উপনিবেশ ছিল কোনো একটা সময়। এইরকম কোনো এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল, বা অন্যান্য যাদের যা উপনিবেশ ছিল, পর্তুগিজ ছিল, ফ্রান্সের ফরাসি, রোম সাম্রাজ্য ছিল, তাদেরও কোথাও কোথাও উপনিবেশ ছিল। তো এভাবে বিভিন্ন অঞ্চলে যে উপনিবেশ ছিল, এই টোটাল এই সমস্ত দেশের প্রধান ভাষা ছিল ল্যাটিন ভাষা। তো এই সমস্ত অঞ্চলে প্রধানত এসে তারা বসবাস শুরু করে, কারণ এখানে সমুদ্র সংলগ্ন অঞ্চল, অনেকটা সমভাবাপন্ন জলবায়ু, বসবাসের জন্য উপযুক্ত জলবায়ু, আর অন্যান্য অসুবিধার থেকেও, অনেক সমস্যার থেকেও এরা বেঁচে থাকতে পারে। মানে অন্যান্য যে সমস্ত বিপদ যেগুলো বলা হয়, সেই সমস্ত ধরনের বিপদ, মানে একদম উত্তরের এদিকে প্রচণ্ড পরিমাণে বরফ টরফের ব্যাপার আছে, মানে অতিরিক্ত ঠান্ডা, এই সমস্ত অঞ্চলে অতিরিক্ত গরম, কিন্তু এই উপরের এই অঞ্চলটা হচ্ছে অনুকূল জলবায়ুযুক্ত অঞ্চল। তাই এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ বসবাস শুরু করে, যার জন্য সেই সমস্ত মানুষ থেকে সেই ল্যাটিন ভাষা প্রচলিত ছিল। তাই দেখা যায় এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওই লাতিন ভাষা এখনও প্রচলিত রয়েছে, বা ল্যাটিন ভাষা প্রচলিত রয়েছে, যে জন্য এই অঞ্চলটাকে ল্যাটিন বা লাতিন আমেরিকা বলা হয়। আচ্ছা, এবার আমরা জানব উত্তর আমেরিকা মহাদেশের যেমন ভূপ্রকৃতি জেনেছিলাম, সেমভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিও জানব। তবে দুটোর মধ্যে অসম্ভব মিল পাওয়া যাবে। কীরকম? উত্তর আমেরিকা মহাদেশে যেমন আমরা পড়েছিলাম, এই সাইড বরাবর রয়েছে টোটাল পার্বত্য অঞ্চল, এই একদম পশ্চিম অংশ বরাবর। এই উপরের দিকে ছিল কানাডিয়ান শিল্ড অঞ্চল, পূর্ব দিকে ছিল পূর্ব দিকের উচ্চভূমি, আর মাঝখানে টোটাল ছিল বিস্তীর্ণ সমভূমি। এর সঙ্গে এদিকেরও মিল, এদিকেও দেখো পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল রয়েছে, একদম পূর্ব দিকে এদিকে রয়েছে উচ্চভূমি অঞ্চল, ব্রাজিলের উচ্চভূমি রয়েছে, আর একদম উত্তর দিকে রয়েছে মালভূমি অঞ্চল, সেও একটা উচ্চভূমির অঞ্চলের মধ্যেই পড়ে। তাহলে পূর্ব অংশ আর উত্তর অংশ, মানে উত্তর পূর্ব অংশ নিয়ে মোটামুটি রয়েছে উচ্চভূমি ও মালভূমি অঞ্চল, আর এই মাঝখান নিয়ে বরাবর রয়েছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। এখানে আমাজন নদী রয়েছে,
উপরের দিকে অরিনাকো নদী, এরকম বিভিন্ন নদ নদীর অববাহিকা অঞ্চল নিয়ে রয়েছে। তারপরে আমরা লা প্লাটা নদী জানবো, এই সমস্ত অঞ্চলে রয়েছে। তো সেই সমস্ত নদীর বিস্তীর্ণ সমভূমি অঞ্চল নিয়েই রয়েছে মধ্যভাগে সমভূমি অঞ্চল। তাহলে ওখানে যেমন মাঝখানে সমভূমি অঞ্চল ছিল, এখানেও মাঝখানে সমভূমি, পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল ছিল, এরও পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, আর পূর্ব দিক এবং উত্তর দিকের কিছু অংশ জুড়ে উচ্চভূমি অঞ্চল অবস্থিত। আর কি রয়েছে, এই ঠিক পার্বত্য অঞ্চলের একদম সাইডটা এই সমুদ্রে এসে পড়েছে, কিন্তু পড়ার এখানে কিছুটা পরিমাণ সমভূমি হয়ে রয়েছে, যে অংশটা কারণে এই সমস্ত অঞ্চল বেশ কিন্তু জনবহুল, বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলো। তো এই সব অঞ্চলে জনবসতিও প্রচুর গড়ে উঠেছে, কিন্তু এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে মালভূমি রয়েছে এবং মরুভূমি রয়েছে। যেমন এই অঞ্চল বরাবর রয়েছে বলিভিয়ার মরুভূমি, এই অঞ্চল বরাবর রয়েছে আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমির হলো পৃথিবীর একটা অন্যতম ভয়ঙ্কর এবং শুষ্কতম মরুভূমি। তো এইরকম নানাবিধ সমস্যা রয়েছে এই সমস্ত অঞ্চলে। তো আরেকবার বলে দিই, এই টোটাল এই বরাবর পশ্চিম বরাবর রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। ঠিক পার্বত্য অঞ্চলের এ পাশেই রয়েছে পশ্চিমের উপকূলীয় যে সমভূমি অঞ্চল। অ্যাকচুয়ালি অন্যান্য দিকেও উপকূলীয় সমভূমি অঞ্চল রয়েছে, সেটাকে টোটাল সমভূমি অঞ্চলের মধ্যেই ধরে নেওয়া হয়েছে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের এপাশে সামান্য সরু একটা উপকূলীয় সমভূমি অঞ্চল পড়ে, আর মাঝখানে নদীগঠিত সমভূমি অঞ্চল, আর একদম এই সাইডের দিকে উচ্চভূমি, যে সমস্ত উচ্চভূমি অঞ্চল ও মালভূমি অঞ্চল রয়েছে। তাই এবার আমরা এই পশ্চিমের যে টোটাল পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল সম্পর্কে জানি। টোটাল পার্বত্য অঞ্চলের বিস্তৃতি একদম উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে শুরু করে, এখানে ক্যারিবিয়ান সাগর জেনেছিলাম, আর একদম দক্ষিণে হর্ন অন্তরীপ, পুরো একদম সাইড বরাবর দীর্ঘতম এই পর্বতশ্রেণী। প্রথমেই জেনেছি এই পর্বতশ্রেণী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, বৃহত্তম হিমালয়, এবং উচ্চতমর খাতিরেও হিমালয় হচ্ছে উচ্চতম পর্বতশ্রেণী, আর এটা হচ্ছে দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী। তার এই হলো এর প্রধান পরিচয়। এইবার এই জায়গায় যে এখানকার উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা একটু আগেই জানছিলাম, অ্যাকনকাগুয়া, এইরকম জায়গায় কোনো একটা জায়গায় অবস্থিত ছিল। এখন আমাদের খুঁজতে হবে এর মধ্যে। যাই হোক, সার্চ মারলেই চলে আসবে, এত কষ্ট করে লাভ কি। চলো দেখা যাক। অ্যাকনকাগুয়া আমরা একটু আগেই সার্চ মেরেছি, এই হচ্ছে অ্যাকনকাগুয়া। ওকে, তাহলে এখানেই রয়েছে অ্যাকনকাগুয়া, এখানকার উচ্চতম একটা পর্বতশ্রেণী। তাছাড়া এই সমস্ত পার্বত্য অঞ্চলের মধ্যে অনেকগুলো মালভূমি অঞ্চল রয়েছে, যেমন এখানে রয়েছে বলিভিয়ার মালভূমি, এখানে টিটিকাকা মালভূমি, এই সমস্ত মালভূমি। এই টিটিকাকা মালভূমির মধ্যে অবস্থিত টিটিকাকা হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ। তো এগুলো এখানে অবস্থিত রয়েছে। আর এর একদম শেষ প্রান্তে রয়েছে একদম পশ্চিম অংশ, যেটা মানে পশ্চিমের যে সমভূমি, উপকূলীয় সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চল অ্যাকচুয়ালি বেশিরভাগটাই সমভূমি, কিন্তু এই জায়গাটা বরাবর এই অঞ্চলটা ঠিক সমভূমি না, এই পার্বত্য অঞ্চল অনেকটা খাড়াইভাবে নেমে গেছে। তো সেখানে বেশ অনেকখানি অংশে মালভূমি অঞ্চলের মতো অনেকটা, বা পার্বত্য অঞ্চলই বলা যায়। কিছুটা অংশে সমভূমির মতো অঞ্চলের পরিবেশ ছিল, কিন্তু এই অঞ্চল হয়ে গেছে মালভূমি অঞ্চলে পরিণত হয়েছে, কারণ জলীয় বাষ্পের অভাবে। কেন, কারণটা একটু দেখলে বুঝে যাবে। সমুদ্র স্রোত জলবায়ুর জন্য একটা মূল প্রধান কারণ। তো এই সমস্ত যত মহাদেশের পশ্চিম উপকূল আছে, সেই সমস্ত পশ্চিম উপকূলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রায় আসে না বললেই চলে হিসেব মতো, মানে দক্ষিণ ভাগের মহাদেশেরগুলো ক্ষেত্রে। কীভাবে? কারণ হলো এই দক্ষিণ ভাগের মহাদেশের যে সমুদ্র স্রোতটা আসে এই অংশ থেকে, মানে এই সমস্ত শীতল মহাসাগর থেকে শীতল স্রোত এদিকে আসে। যখনই শীতল মহাসাগর থেকে শীতল স্রোত আসবে, শীতলের সঙ্গে কখনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে না। যখনই উষ্ণ সমুদ্র স্রোত আসবে, উষ্ণ বায়ুর সঙ্গে জলীয় বাষ্প আসবে। শীতলে আর জলীয় বাষ্প হবে কি? জল ফুটবে, তারপর তো জলীয় বাষ্প হবে। তো এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু না থাকার কারণে এদিক দিয়ে শীতল সমুদ্র স্রোত এবং শুষ্ক বা খালি বায়ু আসে। শুষ্ক ও শীতল বায়ু এদিকে চলে আসে সমুদ্র স্রোতের উপর দিয়ে, যার কারণে এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার ফলে মরুভূমির সৃষ্টি হয়েছে, যার ফলাফল এই মারাত্মক প্রভাব ফেলেছে।
এই হচ্ছে প্রধান কারণ আটাকামা মরুভূমি শুষ্ক ও শীতল হওয়ার প্রধান কারণ। ভাবো আমরা মোটামুটি মরুভূমি সম্পর্কে জানলেই ভাবি ভীষণ গরম হবে, এই হবে সেই হবে, তো যার কারণে এমনি জল পাওয়া যায় না, প্লাস গরম। কিন্তু এই মরুভূমি হচ্ছে গরম না, ঠান্ডা, আবার জল পাওয়া যায় না, এইরকম মরুভূমি এটা। তাই ভয়ানক শুষ্ক শীতল মরুভূমি হচ্ছে এটা, আটাকামা। এছাড়া চিলি টিলি রয়েছে, এই সমস্ত চিলিরও কিছু মরুভূমি অঞ্চল রয়েছে। তো এই নিয়ে মোট হচ্ছে দুটো হচ্ছে ভূপ্রকৃতি অঞ্চল আমরা আজ পর্যন্ত করালাম। এইটুকুই থাকবে পরের দিনের পড়া। ওকে।